ডিপয় কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো আছি। সাবিনা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপয় গ্রুপে এসএমএস করো। রতন ভালো আছো? রতন ভালো আছো? জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুশফিক ভাই ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? গতদিন আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম? 117। জি 117 পর্যন্ত পড়িয়েছিলাম আমরা। আজকে 118 থেকে শুরু করব। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করেন। ফারজানা আপু কেমন আছেন? ফারহানা, ফারজানা না ফারহানা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো ভাইয়া, ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? ভাই, 102 নাম্বার সেকশনটা একটু বলেন তো আবার। কে রতন? জি ভাই। ভাই, 102 নাম্বারে বলছে যে এখানে মানে আইন পাঠে যেটা আছে, মানে এই যে 101 নাম্বারে তো মানে যে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে, বাট 102 নাম্বারে হ্যাঁ মাঝে হ্যাঁ, মাঝে চেঞ্জ হচ্ছে, এই বিষয়টা একটু বলেন। আমরা প্রমাণের দায়ভার দুইভাবে পড়েছিলাম, একটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ আর একটা হচ্ছে অনার্স অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ কখনো পরিবর্তন হয় না, আর অনার্স অফ প্রুফ এক পক্ষ থেকে আরেক পক্ষের উপর পরিবর্তনশীল। যেমন ধরেন একটা মামলাতে
তো কোনো পক্ষই সাক্ষ্য দিল না। ধরেন যে এক পক্ষ সাক্ষ্য দিবে আর এক পক্ষ জেরা করবে। এখন কোনো পক্ষ যদি সাক্ষ্য না দেয় বা কোনো সাক্ষ্য উপস্থাপন না করে, তখন যে পক্ষ পরাজিত হবে, সেই পক্ষ কি করবে? মামলা প্রমাণ করবে। প্রমাণ করার জন্য সাক্ষ্য দিবে। এখন বাদী পরাজিত হইতে পারে, বিবাদীও পরাজিত হইতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? আপনার এই যে প্রমাণের দায়ভারটা কিন্তু কার উপর? এটা অনিশ্চিত, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণত বাদী পক্ষই কি করে? প্রমাণ করে। বুঝতে পারছো? জি ভাই, আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা, 118তে যাব। সাক্ষীর যোগ্যতা। হু মে টেস্টিফাই, ইংরেজি টাইটেলটা হচ্ছে হু মে টেস্টিফাই, মানে কে সাক্ষ্য প্রদান করতে পারে। এখন আপনারা শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি প্রশ্ন বুঝতে পারে, প্রশ্ন বুঝে উত্তর প্রদান করতে পারে, সেই ব্যক্তি যোগ্য সাক্ষী। এখানে বয়স কম, অনেক বেশি বয়স, তারপরে এইগুলো কোনো ইফেক্ট ফেলবে না, এইগুলোতে কোনো ইফেক্ট পড়বে না। সে যদি প্রশ্ন বুঝতে পারে, প্রশ্ন বুঝে উত্তর করতে পারে, তাহলে সে যোগ্য সাক্ষী। আবার দেখেন, কোনো ব্যক্তি যদি বোবা হয়, এই বোবা ব্যক্তি যদি আপনার এই যে বিচারক যে প্রশ্ন করতেছে বা অ্যাডভোকেট যে প্রশ্ন করতেছে, সেই প্রশ্ন যদি বুঝতে পারে, প্রশ্ন বুঝে যদি উত্তর করতে পারে, তাহলে সেটা কি হবে? সেও যোগ্য সাক্ষী হবে। এখন দেখেন, বুবা তো কথা বলতে পারে না, তাহলে সে কি করবে? এই যে আপনার এই লিখিত আকারে সাক্ষ্য দিবেন বা ইশারাতে সাক্ষ্য দিবেন। এখন যে ব্যক্তি লিখিততে সাক্ষ্য দিবেন বা বোবা ব্যক্তি বা ইশারাতে সাক্ষ্য দিবেন, তার সাক্ষ্যটা হবে কি? আপনার মৌখিক সাক্ষ্য বলে, প্রত্যক্ষ সাক্ষ্য বলে গণ্য হইবে। মৌখিক সাক্ষ্য এবং প্রত্যক্ষ সাক্ষ্য বলে গণ্য হইবে। ঠিক আছে? তাহলে আমাদের এই যে সাক্ষ্য প্রদানের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলতে আমরা কি বুঝবো? যে ব্যক্তি আপনার প্রশ্ন বুঝতে পারে এবং প্রশ্ন বুঝে উত্তর করতে পারে, সেই ব্যক্তি যোগ্য সাক্ষী দিতে পারবে। এখন সে ব্যক্তি কানা হইতে পারে, মানে শোনে না কিন্তু দেখতে পারে, আবার বুবা হইতে পারে, আবার চোখে দেখে না, এরকমের যদি কোনো ব্যক্তি হয়, দেখা গেলো সে অনুভব করছে। যেমন ধরেন যে তার বাড়ির পাশে 2 বাড়ি পরে আগুন ধরেছে, আগুনের তাপ তার লাগছে, সে শুনতে পায়, তাহলে তার সাক্ষ্য কী হবে? যোগ্য সাক্ষ্য হবে। এখন একাধারে যদি কোনো ব্যক্তি বোবা হয়, চোখে দেখে না, কানে শোনে না, এই 3টা এলিমেন্ট যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি যোগ্য সাক্ষী না। শুধুমাত্র সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে না। তাহলে কোন ধরনের ব্যক্তি? যে ব্যক্তি আপনার একাধারে কথা শুনতে পারে না, একাধারে দেখতে পারে না, আবার বোবা, এই 3 শ্রেণীর ব্যক্তি কি হবে? সাক্ষ্য দিতে পারবে না। কেন পারবে না? কারণ তার যে ব্যক্তি বোবা, সে ব্যক্তি দেখতে পারতেছে, আবার যে ব্যক্তি কালা, মানে কানে শোনে না, সেই ব্যক্তি কিন্তু আপনি দেখতে পারতেছে এবং আপনার অনুধাবন করতে পারতেছে। কিন্তু যে ব্যক্তি আপনার একাধারে কালা মানে কানা, মানে বধির ব্যক্তি, আবার চোখে দেখে না, ঠিক আছে, এই ধরনের ব্যক্তি কি হবে? সেই ব্যক্তি যোগ্য সাক্ষী না। তাহলে এখানে আমরা 2টা জিনিস আমরা পাইলাম, যে একটা হচ্ছে যে ব্যক্তি আপনার প্রশ্ন বুঝতে পারবে এবং যে ব্যক্তি উত্তর করতে পারবে, সে হচ্ছে যোগ্য সাক্ষী। এর বাইরে এখন যদি কোনো ব্যক্তির বয়স যদি 2 বছর হয়, সেই শিশু যদি প্রশ্ন বুঝে উত্তর করতে পারে, তাহলে সে যোগ্য সাক্ষী। আবার দেখা যাচ্ছে কোনো একজনের বয়স হচ্ছে 110 বছর, কিন্তু সে যদি প্রশ্ন বুঝে উত্তর করতে পারে, তাহলেও সে যোগ্য সাক্ষী। ঠিক আছে? তাহলে যোগ্য সাক্ষীর মূল এলিমেন্ট হচ্ছে যে সে প্রশ্ন বুঝে উত্তর করতে পারে কি না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব বোবা সাক্ষীতে। ডাম্পড উইটনেস। এই যে 18 ধারার টাইটেল এবং 19 ধারার টাইটেল, এই 2টা টাইটেল আপনারা একটু ভালো করে মুখস্থ করবেন, বিশেষ করে 19 ধারার টাইটেলটা এবং ইংরেজিটা। ডাম্পড উইটনেস। ধরেন একজন বোবা ব্যক্তি, সে যোগ্য সাক্ষী,
কি হিসাবে? সে ইশারাতে এবং লিখিতভাবে সাক্ষ্য প্রদান করতে পারবে, এখন তার সাক্ষ্যটা মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য হইবে। ঠিক আছে? বোবা ব্যক্তি শুনতে না পারলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ধরেন একজন ব্যক্তি বোবা আবার শুনতে পারে না, তাহলে সে যোগ্য সাক্ষী না। তাহলে এখান থেকে আর কোনো কিছু পড়ার নাই, শুধুমাত্র কি পড়বেন যে বোবা ব্যক্তি যদি লিখিততে সাক্ষ্য প্রদান করে তাহলে সেও যোগ্য সাক্ষী, তারটা মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য হইবে। ইশারাতে সাক্ষ্য দিলেও তারটা মৌখিক হবে। ঠিক আছে? তারটাও কি হবে? মৌখিক সাক্ষ্য বলে গণ্য হইবে। তারপর আমি চলে যাব 134 ধারাতে। দেখেন 134 ধারাতে বলা হয়েছে যে সাক্ষীর সংখ্যা। সাক্ষীর সংখ্যা, কোনো মামলায় কতজন সাক্ষী দিতে পারবে বা একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন। এখানে সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। একটা মামলা প্রমাণ করার জন্য একজন সাক্ষী যথেষ্ট, সর্বনিম্ন একজন সাক্ষী যথেষ্ট। এখানে এরকমের বলা নাই যে 3 জন সাক্ষী, 5 জন সাক্ষী, 6 জন সাক্ষী বা এরকমের দেওয়া লাগবে, এরকমের কোনো কিছু লাগবে না। তাহলে একজন সাক্ষীও যদি সে যদি ম্যারিটফুল হয় তাহলে কি করতে হবে? তার সাক্ষ্যের উপর ভিত্তি করে আদেশ দেওয়া যাবে, রায় ঘোষণা করা যাবে, রায় ঘোষণা করা যাবে। ঠিক আছে? তাহলে আপনাদের যদি পরীক্ষাতে আসে তাহলে কি উত্তর করবেন? 134 ধারাতে বলতেছে যে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, একজন সাক্ষী হইলেও সেই সাক্ষী যদি ম্যারিটফুল হয়, যদি ম্যাটেরিয়াল সাক্ষ্য দিয়ে থাকে, বলতে ম্যাটেরিয়াল সাক্ষ্য বলতে এখানে আপনার যে আপনার সাক্ষ্যতে যদি ম্যাটেরিয়াল থাকে বা অথেন্টিক সাক্ষ্য যদি থাকে তাহলে কি করা যাবে? সেই সাক্ষ্যের উপর ভিত্তি করে আপনার রায় ঘোষণা করা যাবে। এখানে একজন সাক্ষী দিয়েছে বলে সেটাকে অগ্রহণযোগ্য বা সেটা আপনার নিয়ে রায় ঘোষণা করা যাবে না, এরকমের কোনো কিছু নাই। তাহলে একজন সাক্ষী যদি ম্যারিটফুল সাক্ষ্য প্রদান করে থাকে তাহলে কি করতে হবে? সেটার উপর ভিত্তি করে রায় ঘোষণা করা যায়। এখন আমরা চলে যাব প্রিভিলেজ কমিউনিকেশন। এটা 120 থেকে আপনার 119 থেকে 129 ধারাতে আলোচনা করা হচ্ছে। তার মাঝে আমরা আগে একটু 120 ধারাটা পড়ব। স্বামী স্ত্রীর সাক্ষ্য প্রদানের যোগ্যতা বা স্বামী স্ত্রীর সাক্ষ্য প্রদান। দেওয়ানি মামলাতে স্বামী স্ত্রী পক্ষে বিপক্ষে একে অপরের জন্য যোগ্য সাক্ষী বলে গণ্য হইবে। তাহলে দেওয়ানি মামলায় স্বামী স্ত্রী একজন আরেকজনের পক্ষে এবং বিপক্ষে কি করতে পারবে? সাক্ষ্য প্রদান করতে পারবে। তারপরে মানে এটা দুইভাবে ভাগ করবে, একটা হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে। ফৌজদারি মামলার ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে না, একে অপরের বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে কিন্তু পক্ষে দিতে পারবে না। তাহলে আমরা দেখলাম যে দেওয়ানি মামলাতে পক্ষে এবং বিপক্ষে উভয় ক্ষেত্রে দিতে পারবে, কিন্তু ফৌজদারি মামলাতে আপনার বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে কিন্তু পক্ষে সাক্ষ্য দিতে পারবে না। পক্ষে কি পারবে না? সাক্ষ্য প্রদান করতে পারবে না। স্বামী স্ত্রীর দেওয়ানি এবং ফৌজদারিতে যোগ্য সাক্ষী। এখন আমি যেটা বললাম, দেওয়ানিতে আপনার পক্ষে এবং বিপক্ষেও দিতে পারবে, আর ফৌজদারিতে শুধুমাত্র বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে, পক্ষে দিতে পারবে না। শুধু এইটুকুই কথা। ঠিক আছে? এখানে পার্থক্য একটাই যে স্বামী স্ত্রী দেওয়ানি মামলাতে পক্ষে এবং বিপক্ষে উভয় ক্ষেত্রেই সাক্ষ্য প্রদান করতে পারবে, কিন্তু ফৌজদারি মামলাতে শুধুমাত্র বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে কিন্তু পক্ষে সাক্ষ্য দিতে পারবে না। মানে নিজের স্বামীর সাফাই গাইতে পারবে না, আবার নিজের স্ত্রীর কোর্টে দ্বারায় সাফাই গাইতে পারবে না, বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে। আই থিঙ্ক ডু ইউ ক্লিয়ার? আপনারা কি বুঝেছেন? বুঝতে পেরেছেন? ভাইয়া একটা উদাহরণ দিলে খুব ভালো হতো। ডিপয় বলো। স্যার
জি স্যার, আরেকটু উদাহরণ দিয়ে বললে আরো ভালো। ও আচ্ছা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে, এই যে ফৌজদারি মামলা সাধারণত সিভিল মামলা হয়ে থাকে, দেওয়ানি মামলা। এই সিভিল মামলা জমি জমা সংক্রান্ত, পদ সংক্রান্ত, এক্ষেত্রে আপনার কোনো ক্রিমিনাল অফেন্স নাই। এখন এই ক্ষেত্রে কি করতে পারবে না, আপনার স্বামী স্ত্রী উভয়ই একে অপরের বিপক্ষে সাক্ষ্য, পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে। আর ফৌজদারি মামলা সাধারণত কোন ক্ষেত্রে হয়, মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, এই ক্ষেত্রে। এখন একজনের স্বামী তার বউর সম্পর্কে পক্ষেই বলবে, তাই না, পজিটিভ কথাই বলবে। আবার একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে পজিটিভ কথাই বলবে। তো এই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, যে মারামারি, চুরি, কাটাকাটি, এই ক্ষেত্রে কোনো স্ত্রী তার স্বামীর পক্ষে যে কোর্টে যায় কথা বলতে পারবে না, কিন্তু বিপক্ষে পারবে, বিপক্ষে পারবে। এখন কথা হচ্ছে যে যদি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, পরবর্তীতে ডিভোর্স হয়ে যায়, যখন ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে গেলে কি করতে পারবে না, ডিভোর্স হয়ে গেলে তখন পক্ষে এবং বিপক্ষে উভয় ক্ষেত্রেই দিতে পারবে। যদি ডিভোর্স হয়ে যায়, বৈবাহিক সম্পর্ক বহাল না থাকে, তাহলে পারবে। কিন্তু ফৌজদারি মামলাতে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল থাকলে পক্ষে দিতে পারবে না, বিপক্ষে দিতে পারবে। কারণ আপনি আপনার হাজব্যান্ডের সাফাই গাইবেন, এটা নর্মাল, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এবার 120 চলে যান, 121 চলে যান। প্রিভিলেজ কমিউনিকেশন। প্রিভিলেজ কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে যে কতগুলো আপনার সুরক্ষা, সাক্ষী প্রদানের ক্ষেত্রে সুবিধা প্রদান করা। প্রিভিলেজ মানে সুবিধা প্রদান করা, মানে কতগুলো ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করা যাবে না। 1 নম্বর, জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে সাক্ষ্য প্রদান করা। দেখেন, কোনো উক্ত জজ ম্যাজিস্ট্রেট হিসেবে তার কার্য সম্পর্কে, অথবা উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে তার গোচরীভূত, জ্ঞাত বা অবহিত কোনো বিষয় সম্পর্কে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে, যেমন জেলা ও দায়রা জজ বা দায়রা জজ, জেলা জজ আদালত, তাদের অনুমতি ছাড়া কি করা যাবে না, তাকে বাধ্য করা যাবে না। তারপর দেখেন, তবে উক্ত দায়িত্ব পালনকারে তার উপস্থিতিতে বা তার সম্মুখে সংঘটিত কোনো অপরাধ, মানে যেমন ধরেন যে ম্যাজিস্ট্রেটের কোর্ট চলমান আছে, কোর্ট চলমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি কোর্টের মধ্যে আরেকজন ব্যক্তিকে খুন করে ফেলল, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করা যাবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তার কার্য, এই ম্যাজিস্ট্রেট বা বিচারক তার দৈনন্দিন কার্য সম্পর্কে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে বাধ্য করা যাবে না। বুঝতে পেরেছেন? কিন্তু তার সামনে বা সম্মুখে যদি কোনো ক্রিমিনাল অফেন্স সংঘটিত হয়, যেমন কেউ কাকে ছুরি দিয়ে কোপ মেরেছে, আবার কেউ কাকে মেরে ফেলাইছে কোর্টের মধ্যেই, সেক্ষেত্রে যাবে। এটা হচ্ছে বিচারকদের প্রিভিলেজ কমিউনিকেশন পাবে আর কি। তারপর দেখেন, 122 ধারাতে বলতেছে, বিবাহ চলাকালীন সময়ের বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে পত্র আলাপ। বিবাহ চলাকালীন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো যোগাযোগ হয়, ধরো যে স্বামী এবং স্ত্রী তাদের বৈবাহিক সম্পর্কে বলবৎ আছে, এই বলবৎ থাকাকালীন তাদের মধ্যে যে কথা হয়েছে, যে গোপন কথা হয়েছে বা যে কথাই হোক না কেন, এই কথা বলার জন্য তাদেরকে বাধ্য করা যাবে না, তবে কথা হচ্ছে, যদি স্ত্রী যদি হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করে, আবার হাজব্যান্ড যদি স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, সেক্ষেত্রে যাবে। কিন্তু মামলা করলো না, হাজব্যান্ড ওয়াইফের সুসম্পর্ক বহাল আছে, এই সুসম্পর্ক বহাল থাকা অবস্থায় কি করা যাবে না, বাধ্য করা যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা এই 120 এবং 122 এই দুইটা ধারা এক জায়গা করে পড়বেন। তারপরে 123 ধারাতে চলে যান, রাষ্ট্রীয় গোপন বিষয়, এভিডেন্স অ্যাজ টু অ্যাফেয়ার্স অফ স্টেট। এই যে আপনার রাষ্ট্রীয় গোপন বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদানের জন্য কাউকে কি করা যাবে না, বাধ্য করা যাবে না।
কাউকে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। যেমন ধরুন সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা, যেমন আপনার এই ফরেন মিনিস্ট্রি আছে, তারপরে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আর্মিদের আছে, এই তাদের মধ্য থেকে কি করা যাবে না, যে কমিউনিকেশন হয়, যে যোগাযোগ হয়, যে চুক্তি হয়, এই বিষয়ে তাদের সাক্ষ্য প্রদানের জন্য বাধ্য করা যাবে না। এটা হচ্ছে 123। 124-এ বলতে যে সরকারি পর্যায়ে বার্তা আদান প্রদান, অফিসিয়াল কমিউনিকেশন, সরকারি কর্মচারীদের মধ্যে রাষ্ট্রীয় বিষয়ে কোনো তথ্য আদান প্রদান হলে সেই সম্পর্কে কি করা যাবে না, জনস্বার্থ যদি পরিপন্থী হয় তাহলে তাদের বাধ্য করা যাবে না। যেমন ধরেন যে বাংলাদেশের সাথে ভারতের চুক্তি হইল, এই চুক্তিতে কি কি এলিমেন্ট আছে, কি কি শর্ত আছে, এইটা প্রকাশ করার জন্য কি করা যাবে না, এই বাংলাদেশ সরকারের বা তাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে বাধ্য করা যাবে না। এইটাই, ঠিক আছে। এবার আমি চলে যাব 125 ধারাতে, অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ। যেমন ধরেন এই মুশফিক ভাইদের এলাকাতে একজন ব্যক্তি কি করেছে, চুরি করেছে বা ডাকাতি করেছে। ডাকাতি করলে পারে এখন মুশফিক ভাইয়ের একজনের সন্দেহ হয়েছে বা কিছুটা হিন্টস পেয়েছে, পাওয়ার পরে মুশফিক ভাই থানাতে বলেছে যে অমুক ব্যক্তি অমুকের বাড়িতে ডাকাতি করেছে। এখন এই পুলিশ কোন জায়গা থেকে সংবাদটা পাইছে, পুলিশ কোন জায়গা থেকে সংবাদটা পাইছে, এইটা প্রকাশ করার জন্য পুলিশকে বাধ্য করা যাবে না। পুলিশ বা ম্যাজিস্ট্রেট বলেন, বিচারক বলেন, যাকেই বলেন না কেন, কি করা যাবে না, বাধ্য করা যাবে না। ঠিক আছে, এইটাই। তাহলে আপনারা অনেক সময় ওই যে বিভিন্ন মামলাতে দেখেন না যে প্রিভিলেজ কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এটা আমি এই উদাহরণটা পড়ে দিচ্ছি, পরের ধারাতে দিচ্ছি। তাহলে পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিচারক যে উৎস থেকে সংবাদ পেয়েছে এটা প্রকাশ করতে তাদের বাধ্য করা যাবে না। দ্যাটস ইট। তারপরে দেখেন 126 ধারাতে বলতেছে পেশাগত পত্র আলাপ। একজন অ্যাডভোকেট তার ক্লায়েন্টের সাথে কি কি যোগাযোগ করেছে বা কি কি পত্র আলাপ করেছে, এটা কি করা যাবে না, তাকে বাধ্য করা যাবে না। ঠিক আছে, এটা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। এখন একজন ক্লায়েন্টের সাথে একজন অ্যাডভোকেট বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান করে, সত্য কথা বলে আবার মিথ্যা কথা বলে অনেক কিছু স্বীকার করে, যেগুলো যদি পরবর্তীতে কোর্ট কাছারিতে স্বীকার করা হয় তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। এখন একজন অ্যাডভোকেটের কাছে একজন ক্লায়েন্ট কি কি তথ্য দিয়েছে এটা প্রকাশ করতে অ্যাডভোকেটকে বাধ্য করা যাবে না। কিছুদিন আগে একটা রেপের মামলাতে আমাকে পাবনা সদর থানার এসআই আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে আপনার সাথে এক ভিকটিম কয়েকবার কথা বলেছে, সেই নাম্বার ট্র্যাক করে আপনাকে আমি কল দিয়েছি। তা আমি বললাম যে ঠিক আছে, কল দিয়েছেন কেন? তা বলতেছে যে তারা কোথায় আছে, কি বৃত্তান্ত, কি কি কথা হয়েছে আমাকে বলেন। তখন আমি তাকে বললাম যে আমি আমার পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে বললাম যে প্রিভিলেজ কমিউনিকেশন উইথ মাই ক্লায়েন্ট ক্যান নট বি পাবলিশড উইথ এনি ওয়ান। একদম এভাবেই বললাম। তারপর আরও 2-3 মিনিট মতো বললাম সেম ওয়েতে। তখন সে এসআই নিজেই আসলে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তারপরে আপনি যখন ফোন দিয়েছেন আমাকে, আমি চেষ্টা করব, আমি যদি টাইম বের করতে পারি আপনাকে আমি ফোন দিয়ে আপনাকে সহযোগিতা করব। তারপর হয়তো আমার সময় হয় নাই, আমি আর ফোন দিই নাই, সেও আমাকে আর কখনো ফোন দিই নাই। ঠিক আছে। সো আপনারা যখন আইন অ্যাপ্লাই করবেন, যখন অ্যাডভোকেট হয়ে যখন আইন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাদের এই যে আইন সম্পর্কিত বিভিন্ন রকমের টার্ম আপনাদের ইউজ করা লাগবে। না হলে ক্লায়েন্ট কি মনে করবে, নাহলে সাধারণ পাবলিক কি মনে করবে
যে এই অ্যাডভোকেট মনে হয় যে পড়ালেখা করে আসে নাই। সো আপনাদের এই আইনটাকে বাস্তবসম্মত করতে হবে এবং বাস্তব লাইফের সাথে খাপ খাওয়াইতে হবে। ঠিক আছে, তাহলে 26 ধারা হচ্ছে পেশাগত পত্রালাপ, প্রফেশনাল কমিউনিকেশন। তারপরে চলে যাবে দোভাষী ইত্যাদির ক্ষেত্রে। এটা 27 ধারা 110 টাইটেলটা পড়বেন, ভিতরে পড়ার দরকার নাই। স্বপ্রণীত হয়ে সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যাগ হয় না, সুবিধা পরিত্যাগ হয় না, এটা শুধুমাত্র আপনারা টাইটেল করবেন, পড়ার দরকার নাই। আর 132-এ বলতেছে কোনো প্রশ্নের উত্তর সাক্ষীকে অপরাধের সাথে জড়িত করবে, এটা এই অজুহাতে তাকে উত্তর প্রদান হতে অব্যাহতি দেওয়া যাবে না। মানে একজন ব্যক্তিকে, একজন সাক্ষীকে সে যদি উত্তর দেয় তাহলে তার বিপক্ষে চলে যাবে সাক্ষ্য, এই অজুহাতে তাকে সাক্ষ্য প্রদান হতে বিরত রাখা যাবে না, এটা বলতেছে 132 ধারাতে। সিপিসি এবং সিআরপিসি মানে দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, এটা 132টা একটু পড়বেন 2-3 বার মতো, মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। দেখেন তারপরে 129-এ চলে যাব, আইন উপদেষ্টার সহিত গোপন যোগাযোগ, কনফিডেন্সিয়াল কমিউনিকেশন উইথ লিগাল অ্যাডভাইজার, কনফিডেন্সিয়াল কমিউনিকেশন উইথ লিগাল অ্যাডভাইজার। পেশাগত যোগাযোগ হিসেবে কোনো আইন উপদেষ্টা কোনো ব্যক্তিকে কোনো পরামর্শ দিলে সেটা প্রকাশ করতে বাধ্য নয়। মানে এই যে কমিউনিকেশন যেটা, এটাতে কতগুলো ব্যক্তির সুরক্ষা দেওয়া হয়েছে, তাদের মধ্যে যে যোগাযোগ হবে সেই যোগাযোগ প্রকাশ করতে তাকে বাধ্য করা যাবে না, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে এই আমরা 129 পর্যন্ত, 121 থেকে 129 পর্যন্ত প্রিভিলেজ কমিউনিকেশন পড়লাম। এরপরে আমরা পড়লাম যে 134 তো আগেই পড়েছি, সাক্ষীর সংজ্ঞা। 132টা পড়লাম, 133 আগে পড়েছি। আর এখান থেকে আমরা একবারে চলে যাব 136-এ। 136-এ আমরা 1 মিনিট মতো পড়বো যে দেখেন 136-এ যান, জজ কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, বিচারক কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন কে? ঠিক এইভাবেই প্রশ্নটা আপনাদের পরীক্ষাতে আসবে যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন কে? তাহলে কে নির্ধারণ করবেন? বিচারক। এখান থেকে শুধুমাত্র একটা প্রশ্নই আসার মতো আছে যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন কে? বিচারক। ঠিক আছে, এবং কত ধারাতে বলা আছে? 136-এ। এবার আমরা চলে যাব 137 ধারাতে। দেখেন 137-এ বলতেছে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি। সাক্ষ্য কত প্রকার? এই যে আপনার সাক্ষ্য গ্রহণের ক্রম কত প্রকার? 3 প্রকার। সাক্ষ্য আইন অনুযায়ী 3 প্রকার, অতিরিক্ত আরেকটা প্রকার আছে, সেটা আমরা 138-এ দেখব। তাহলে জবানবন্দি কাকে বলে? জবানবন্দি কাকে বলে? স্বপক্ষের আইনজীবী কর্তৃক, অর্থাৎ নিজের পক্ষের নিজের পক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকে কি বলে? জবানবন্দি বলে। নিজের পক্ষের আইনজীবী মানে ধরেন এই যে ডিপয় হচ্ছে অ্যাডভোকেট, তার একজন ক্লায়েন্ট আছে, মহিলা ক্লায়েন্ট। সেই মহিলা ক্লায়েন্ট তার হাজব্যান্ডের বিরুদ্ধে যৌতুকের মামলা করছে। যখন যৌতুকের মামলা করছে তখন এই মামলাটা চার্জ গঠন হয়ে গেছে। চার্জ গঠনের পরে সাক্ষ্য পর্যায়ে আছে। যখন সাক্ষ্য পর্যায়ে আছে তখন ডিপয় তার এই মহিলা ক্লায়েন্টকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং ওই মহিলা ক্লায়েন্ট যখন কি করবে? প্রশ্নের উত্তর দিবে। যখন প্রশ্নের উত্তর দিবে সেই প্রশ্নটা বা তার উত্তরটা হচ্ছে কি? জবানবন্দি। মানে নিজের যে পক্ষকে কোর্টে আহ্বান করা হচ্ছে, নিজের স্বপক্ষের অ্যাডভোকেট কি করতেছে? যে সাক্ষীকে আহ্বান করতেছে, সেই সাক্ষী যে বক্তব্য দিবে সেটা হচ্ছে জবানবন্দি। যেমন ধরেন ডিপয়ের ওই মহিলা ক্লায়েন্টের যদি আরও 3-4 জন রিলেটিভ সাক্ষী থাকে, তারা যে বক্তব্য দিবেন সেই বক্তব্যটা হচ্ছে জবানবন্দি। এখন এই যে ডিপয়ের ক্লায়েন্ট যে জবানবন্দি দিল, এখন এই মামলারই বিবাদী পক্ষের আইনজীবী হচ্ছে রতন।
এখন রতন এই ডিপয়ের মহিলা ক্লায়েন্টকে জেরা করবে বা প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রশ্ন জিজ্ঞাসা করবে যখন রতন এই ডিপয়ের মহিলা ক্লায়েন্টকে প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং সে যে উত্তর দিবে সেটা হচ্ছে কি জেরা, সেটা হচ্ছে কি জেরা। দেখেন আমি একটু কোডিফাইড করি। বিরুদ্ধ পক্ষের আইনজীবী কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকে জেরা বলে। তাহলে বিরুদ্ধ পক্ষের আইনজীবী কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকে কি বলে? জেরা বলে। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে দেখেন এই যে প্রথমে আমরা কি নিলাম? জবানবন্দি নিলাম। জবানবন্দির ইংরেজিটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ। এক্সামিনেশন ইন চিফ। তারপরে আমরা এই জেরার ইংরেজিটা হচ্ছে কি? ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশন। এই ক্রস এক্সামিনেশনের পরে এই যে বিরুদ্ধ পক্ষের আইনজীবী যখন প্রশ্ন জিজ্ঞাসা করলো, প্রশ্ন তো জিজ্ঞাসা করে জেরা করার সময় তো ধরেন যে অ্যাডভোকেটরা সাক্ষীকে বিভিন্ন রকমের প্রশ্ন করে একদম আপনার একটা ভেবাচাকায় ফেলাইয়ে দেয় বা টেনশনে ফেলাইয়ে দেয়, তাকে আপনার কনভার্ট করার চেষ্টা করে, মনস্তান্ত্রিক বিষয় পরিবর্তন করার চেষ্টা করে, বিভিন্ন রকমের প্রশ্ন করে। এখন এই রকমের যদি কোনো কোনো সাক্ষীকে যদি আপনার উত্তেজিত করে উল্টাপাল্টা সাক্ষ্য দিয়ে দেয়, তখন সেটাকে সঠিক করার জন্য বা বক্তব্য যদি উলটপালট দিয়ে দেয় সেটাকে সঠিক করার জন্য যে জবানবন্দি পুনরায় আবার এই স্বপক্ষের আইনজীবী নাই, তাহলে পরবর্তীতে ডিপয় যদি আবার তার মহিলা ক্লায়েন্টকে তার পূর্বের জেরায় প্রদত্ত বক্তব্য যদি স্পষ্টকরণের জন্য বলে বা স্পষ্ট করে, সেটা হবে কি? পুনর্জবানবন্দি। এই পুনর্জবানবন্দির পরে আবার চাইলে বিরুদ্ধ পক্ষের আইনজীবী কি করতে পারে? জেরা করতে পারে। তাহলে আমরা সিকোয়েন্স কি পাইলাম? যে এক্সামিনেশন ইন চিফ মানে জবানবন্দি, তারপরে আসতেছে জেরা, ক্রস এক্সামিনেশন 2 নম্বর, 3 নম্বরটা আসতেছে রি এক্সামিনেশন, আর 4 নম্বরটা আসতেছে কি? পুনর্জেরা বা রি ক্রস এক্সামিনেশন। আমি কি সিকোয়েন্স বললাম? ফারহানা হক বলেন। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে জবানবন্দি, জেরা এবং পুনর্জবানবন্দি। তো জবানবন্দি হচ্ছে ভাইয়া আহ নিজের মতো করে নিজের যেভাবে পক্ষকে, পারেন বলেন। নিজের পক্ষে সাক্ষীকে দেয়া। হ্যাঁ, নিজের পক্ষে সাক্ষীকে যদি জবানবন্দি নেওয়া হয়, সেটা হচ্ছে জবানবন্দি। কোনো আহ পরীক্ষা যদি করা হয় তাহলে তাকে বলা হবে জবানবন্দি। আর জেরা। বিরুদ্ধ পক্ষ দ্বারা যদি সাক্ষী পরীক্ষা করা হয়, হ্যাঁ, জেরা কাকে বলে? মানে বিপক্ষের সাক্ষীকে, হ্যাঁ, তখন বিরুদ্ধ পক্ষ যদি এই সাক্ষীকে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করে তাহলে সেটা হবে জেরা। জি আচ্ছা, ঠিক আছে। আর হয়নি ভাইয়া? হ্যাঁ হয়েছে আপু, খুব সুন্দর হয়েছে। মুশফিক ভাই বলেন তো পুনর্জেরা কাকে বলে? মুশফিক ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি একটু অমনোযোগী ছিলাম, সরি। আচ্ছা, সাবিনা বলেন। সাবিনা, রতন, হাসান ভাই, ডিপয় বলেন, যে কোনো একজন। পুনর্জেরা কাকে বলে? জেরা করার পর সপক্ষের উকিল দ্বারা যে সাক্ষীর আবার পুনরায় জবানবন্দি নেওয়া হয় সেটাকে পুনরায় জবানবন্দি বলা হয় আর কি। পুনর্জেরা বলেছি আমি। জি, পুনর্জেরা বলেছি, পুনর্জেরা, রিক্রস এক্সামিনেশন। ও আচ্ছা, সেটাই তো বললাম যে এটা যদি কখনো উল্টাপাল্টা ঝাড়া করা হয় সাক্ষীকে, আবার সপক্ষের উকিল যদি তাকে সাক্ষী ঠিক করার জন্য আবার পুনরায় ঝাড়া করে, সেটাকে পুনরায় জবানবন্দি বলে। পুনরায় জবানবন্দি যদি দেয়, ও তাহলে তো পুনরায় যদি স্যার জবানবন্দি অনেকটা দেয় সমস্যা তাহলে করে। বিরুদ্ধ পক্ষের আইনজীবী পুনরায় আবার জেরা করতে পারে। জি। ওটা হচ্ছে কি পুনর্জেরা। আচ্ছা ঠিক আছে।
এই রতন শুনতে পাচ্ছ? রতন, জি ভাই শুনতে পাচ্ছি। এই যে চারটা জিনিস আমি বললাম, এই চারটার নাম বলো তো, ইংরেজি সহ। প্রথমটা হচ্ছে ভাই জবানবন্দি, তারপরে জেরা, পুনর্জবানবন্দি, আর হচ্ছে পুনরায় জেরা। ফার্স্ট ইংরেজি কি হচ্ছে হবে? জবানবন্দিরে বলা হয় জেরা এক্সামিনেশন, এক্সামিনেশন ইন চিফ, হ্যাঁ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, আর একটা হচ্ছে ক্রস রি এক্সামিনেশন মেবি ভাই। রিক্রস এক্সামিনেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। রিক্রস এক্সামিনেশন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব 138 ধারাতে। ভাইয়া তাহলে যে এই প্রিলি মাস্টারে যে লেখাটা আছে সেটা হচ্ছে ফার্দার ক্রস এক্সামিনেশন, পুনর্জবানবন্দি বিষয়ে কোনো নতুন বিষয় আনলে বিরোধী পক্ষ চাইলে অধিকতর জেরা করতে পারে, এটাকে ইংলিশে বলা হয়েছে ভাইয়া ফার্দার ক্রস এক্সামিনেশন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই সাক্ষ্যর ধারাবাহিকতা বা ক্রম পড়ব। প্রথমে কি নেবেন, মানে কোন সিকোয়েন্স মেনটেন করে সাক্ষ্য গ্রহণ করবেন বিচারক। বিচারক প্রথমে নেবেন জবানবন্দি, তারপরে নেবেন কি জেরা করাবেন, তারপরে কি করবেন পুনর্জবানবন্দি, তারপরে আবার পুনর্জেরা, ফার্দার ক্রস এক্সামিনেশন। হ্যাঁ, ফার্দার রি না, ফার্দার ক্রস এক্সামিনেশন। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে সাক্ষ্য গ্রহণের ক্রম কয়টা, কি উত্তর করবেন? কয়টা? চারটা। আর কেউ? ভাইয়া প্রধানত 5টা হবে ভাইয়া, কিন্তু প্রধানত 3টা। আরেকটা কি হবে? 4 নম্বরের পরে কি হবে? রি ক্রস এক্সামিনেশন। মোট 4টা হবে, 5টা কোথাও নাই। এখন কথা হচ্ছে যে যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে সাক্ষ্য গ্রহণের ক্রম কয়টা, তাহলে উত্তর করবেন 3টা। ঠিক আছে, উত্তর করবেন 3টা, কারণ 138 ধারাতে সাক্ষ্য গ্রহণের ক্রম 3টাই উল্লেখ করা আছে, 4টা নাই। যেহেতু 4টা নাই, 4 নম্বরটা হচ্ছে প্র্যাকটিস, এই যে ফার্দার ক্রস এক্সামিনেশন, সুতরাং ওইটা আমাদের উল্লেখ আমরা করব না। সাক্ষ্য গ্রহণের ক্রম কয়টা? 3টা। 138 ধারা অনুযায়ী সাক্ষ্য গ্রহণের ক্রম 3টা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার আমি আমাদের সেশনটা এখনই শেষ হয়ে যাবে, আমি লিঙ্ক কেটে দিব।